আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা নবম জাতীয় পে স্কেলে সবচেয়ে আলোচিত ও সবচেয়ে প্রতীক্ষিত প্রশ্নটির উত্তর খোঁজার চেষ্টা করব। সেই প্রশ্নটি হলো, নবম জাতীয় পে স্কেল ঠিক কবে বাস্তবায়িত হবে এবং এই বাস্তবায়নের পথে কোন কোন ধাপ অতিক্রম করতে হবে। দেশের প্রায় 15 লক্ষেরও বেশি সরকারি কর্মকর্তা ও কর্মচারী এই মুহূর্তে যে একটি প্রশ্ন সবচেয়ে বেশি করছেন, সেটি হলো কবে আসবে নবম পে স্কেল, কবে শেষ হবে এই দীর্ঘ অপেক্ষার পালা। আজকের এই প্রতিবেদনে আমরা সেই রোডম্যাপটির একটি বিস্তারিত চিত্র তুলে ধরার চেষ্টা করব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বিভিন্ন সময়ে দেওয়া বক্তব্য, পে কমিশনের অগ্রগতির চিত্র এবং দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ থেকে এই রোডম্যাপের একটি সম্ভাব্য ও বাস্তবসম্মত চিত্র আঁকা সম্ভব। আজকের এই প্রতিবেদনটি তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রতিটি সরকারি চাকরিজীবীর জন্য অবশ্যপাঠ্য বলে মনে করছি। রোডম্যাপের আলোচনা শুরু করার আগে একটি মৌলিক বিষয় স্পষ্ট করে নেওয়া দরকার। পে স্কেল বাস্তবায়ন একটি একক ঘটনা নয়, এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় বেশ কয়েকটি ধাপ রয়েছে এবং প্রতিটি ধাপ সম্পন্ন হওয়ার পরই পরবর্তী ধাপে যাওয়া সম্ভব। প্রথম ধাপ হল পে কমিশনের সুপারিশ চূড়ান্ত করা। দ্বিতীয় ধাপ হল সেই সুপারিশ সরকারের কাছে জমা দেওয়া এবং সরকারের পক্ষ থেকে পর্যালোচনা করা। তৃতীয় ধাপ হল চূড়ান্ত গেজেট প্রকাশ। চতুর্থ ধাপ হল বাস্তবায়ন, অর্থাৎ কর্মচারীদের বেতনে নতুন কাঠামো কার্যকর করা। পঞ্চম ধাপ হল বকেয়া নির্ধারণ ও পরিশোধ। এই 5টি ধাপের প্রতিটিতেই একটি নির্দিষ্ট সময় প্রয়োজন এবং প্রতিটি ধাপই সমান গুরুত্বপূর্ণ। বর্তমানে এই প্রক্রিয়াটি কোন ধাপে রয়েছে এবং সামনে কতটুকু পথ বাকি তা বোঝার জন্যই আজকের এই বিস্তারিত বিশ্লেষণ। পে কমিশনের কার্যক্রম বর্তমানে কোন পর্যায়ে রয়েছে সেটি জানা এই রোডম্যাপ বোঝার প্রথম শর্ত। জানা গেছে যে নবম পে কমিশন তাদের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণের কাজ অনেকটাই এগিয়ে নিয়েছে। দেশের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মচারীদের বর্তমান বেতন কাঠামো, তাদের জীবনযাত্রার ব্যয়ের চিত্র এবং রাষ্ট্রীয় কোষাগারের সক্ষমতার একটি বিস্তারিত মূল্যায়ন সম্পন্ন হয়েছে। আন্তর্জাতিক তুলনামূলক বিশ্লেষণও করা হয়েছে। বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা এবং বিভিন্ন পর্যায়ের কর্মচারীদের মতামত সংগ্রহের কাজও প্রায় সম্পন্ন। তাদের দাবি, দীর্ঘ 11 বছর ধরে সরকারি কর্মচারীরা নতুন পে স্কেল থেকে বঞ্চিত। 2015 সালে ঘোষিত অষ্টম পে স্কেলে 11 থেকে 20 গ্রেডের কর্মচারীরা চরম বৈষম্যের শিকার হন। এরপর থেকেই আবেদন নিবেদন, স্মারকলিপি, মানববন্ধন সহ নানা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে বিষয়টি সরকারের নজরে আনার চেষ্টা করা হলেও প্রত্যাশিত সাড়া মেলেনি। স্মারকলিপিতে বলা হয়, বর্তমান বাজার পরিস্থিতিতে একজন কর্মচারীর জন্য বিদ্যমান সর্বনিম্ন বেতন ৮,২৫০ টাকায় 6 সদস্যের একটি পরিবারের ভরণ-পোষণ চালানো কার্যত অসম্ভব। 3 বেলা খাবার, মাথা গোঁজার ঠাঁই, সন্তানের শিক্ষা, চিকিৎসা, ন্যূনতম সামাজিক দায়িত্ব সব মিলিয়ে জীবন যেন এক অবিরাম সংগ্রাম। 20 থেকে 11 গ্রেড পর্যন্ত কর্মচারীদের বেতন ৮,২৫০ টাকা থেকে শুরু হয়ে ১২,৫০০ টাকায় গিয়ে শেষ হয়েছে। এই 10 গ্রেডে মোট পার্থক্য মাত্র 4,250 টাকা। অথচ একই সময় দশম থেকে প্রথম গ্রেডের কর্মকর্তাদের বেতন 16,000 টাকা থেকে শুরু করে ৭৮,000 টাকায় গিয়ে শেষ হয়েছে। এই বৈষম্য কর্মচারীদের মনে গভীর ক্ষোভ ও হতাশার জন্ম দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদে নাগরিকদের যুক্তিসঙ্গত মজুরির বিনিময়ে কর্মসংস্থানের নিশ্চয়তা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব হিসেবে উল্লেখ রয়েছে। কিন্তু বাস্তবতা হলো, বর্তমান বেতন কাঠামো একজন কর্মচারীকে মানবিক মর্যাদা নিয়ে বেঁচে থাকার সুযোগ দিচ্ছে না। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জীবনযাত্রার ব্যয় এমন পর্যায়ে পৌঁছেছে যে মাসের মাঝামাঝি গিয়েই অধিকাংশ কর্মচারীকে ধার দেনার আশ্রয় নিতে হচ্ছে। ঐক্য পরিষদের নেতারা আরও বলেন, অতীতে বিএনপি সরকার 1991 ও 2005 সালে কর্মচারীদের দুঃখ দুর্দশার বিষয় বিবেচনায় নিয়ে 2টি পে স্কেল ঘোষণা করেছিল। এবারের নির্বাচনী ইশতিহারেও যথাসময়ে নবম পে স্কেল বাস্তবায়নের অঙ্গীকার ছিল। সেই প্রতিশ্রুতির আলোয় কর্মচারীরা নতুন আশায় বুক বেঁধেছেন। 2019 সাল থেকে ধারাবাহিকভাবে বৈষম্যহীন পে স্কেল দাবিতে তারা আন্দোলন চালিয়ে আসছেন। 2025 সালে নবম পে কমিশন গঠিত হয়ে প্রতিবেদনও জমা দিয়েছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আশ্বাস দিলেও বাস্তবায়ন করেনি। ফলে কর্মচারীদের প্রত্যাশা এখন সম্পূর্ণভাবে বর্তমান সরকারের দিকে। স্মারকলিপিতে আরও অভিযোগ করা হয়, পূর্বের অন্তর্বর্তী সরকারের গঠিত জনপ্রশাসন সংস্কার কমিটি 11 থেকে 20 গ্রেডের কর্মচারীদের বেতন ও পদোন্নতি বৈষম্য দূর না করে কেবল প্রশাসন ক্যাডারের অধিকর্তাদের পদোন্নতির সুযোগ বৃদ্ধি করেছে। এমনকি অবসরের পরেও অতিরিক্ত
কমিশনের সুপারিশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে। যেহেতু এই সুপারিশমালার বাংলাদেশ বেশিরভাগ সরকারি প্রস্তুতি কর্মচারী দাবি ইতিমধ্যেই আদায় ঐক্য সম্পন্ন হয়ে পরিষদ আছে, দেশের তাই কর্মচারী এই অঙ্গনের ধাপটি খুব সর্ববৃহৎ দ্রুতই পেশাজীবী সম্পন্ন হতে সংগঠন। পারে। সরকারের দ্বিতীয়ত, বিভিন্ন দপ্তর, নতুন প্রতিষ্ঠান, সরকার পাবলিক সুপারিশটি বিশ্ববিদ্যালয় ও পর্যালোচনা করবে স্বায়ত্তশাসিত এবং সংস্থার প্রয়োজনীয় দপ্তর সংশোধন ভিত্তিক ও করবে। জাতীয় ভিত্তিক সাধারণত সংগঠনগুলোর এই সমন্বয়ে পর্যালোচনা গঠিত এই প্রক্রিয়ায় জোট মনে কয়েক করে সপ্তাহ পে থেকে স্কেলের কয়েক মাস বৈষম্য দূর করা সময় এখন লাগে। সময়ের তবে দাবি। যেহেতু তাদের এবার বলা ভাষায় হচ্ছে প্রজাতন্ত্রের প্রস্তুতি আগে কর্মচারীরা থেকেই রাষ্ট্রের থাকবে, চালিকা তাই শক্তি, এই অথচ সময়টি তারাই কম আজ হতে পারে। আর্থিক অনিশ্চয়তায় তৃতীয়ত, দিশেহারা। সরকারের ঈদকে সামনে অনুমোদনের রেখে পর তাদের এই চূড়ান্ত আবেদন যেন গেজেট কেবল প্রকাশিত অর্থের প্রশ্ন হবে। নয়, এই মর্যাদা ও গেজেটে নতুন স্বীকৃতিরও বেতন প্রশ্ন। কাঠামো বছরের পর বছর সরকারিভাবে অপেক্ষা, ঘোষিত হবে আবেদন আর এবং প্রতিশ্রুতির এটি পর হবে সেই এবার তারা ঐতিহাসিক বাস্তবায়ন মুহূর্ত, দেখতে চান। যার জন্য কর্মচারীদের লক্ষ লক্ষ প্রত্যাশা, কর্মচারী প্রধানমন্ত্রী তারেক অপেক্ষা রহমান করছেন। ঈদের আগেই গেজেট নবম পে প্রকাশের স্কেলের পর গেজেট জারি করে তাদের বাস্তবায়নের যে মুখে হাসি সময়কাল ফোটাবেন। প্রয়োজন, এখন সেটিও দেখার বিষয় রোডম্যাপের একটি দীর্ঘদিনের গুরুত্বপূর্ণ বঞ্চনা আর অংশ। বৈষম্যের অবসান সাধারণত ঘটিয়ে গেজেট সরকার কত প্রকাশের দ্রুত পর এই সব দাবির প্রতি কর্মচারী ইতিবাচক নতুন পদক্ষেপ বেতন নেয়। নির্ধারণ কারণ করতে ঈদের আনন্দ এবং তখনই ব্যাংক পূর্ণতা হিসাবে পায় নতুন যখন বেতন প্রতিটি জমা দিতে পরিবার 1 নিশ্চিন্তে থেকে 2 হাসতে পারে। মাস আর সময় সেই লাগে। হাসির এই অপেক্ষায় সময় আছেন প্রতিটি হাজারো সরকারি মন্ত্রণালয় ও কর্মচারী। বিভাগের হিসাব বিভাগ নতুন কাঠামো অনুযায়ী সকল কর্মচারীর বেতন পুনর্নির্ধারণ করে। এই প্রক্রিয়াটি সঠিকভাবে সম্পন্ন করতে হলে একটু সময় লাগবে, তবে ডিজিটাল বেতন ব্যবস্থাপনার কারণে আগের তুলনায় এই প্রক্রিয়া অনেক দ্রুত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আশ্বাস দিয়েছেন যে ঘোষণার পর বাস্তবায়নে কোনো অপ্রয়োজনীয় দেরি হবে না এবং সব প্রস্তুতি আগে থেকেই সম্পন্ন রাখা হবে। বকেয়া প্রশ্নটি পে স্কেলের রোডম্যাপে সবচেয়ে সংবেদনশীল একটি বিষয়। যখনই একটি নতুন পে স্কেল কার্যকর হয়, তখন এটি সাধারণত একটি নির্দিষ্ট তারিখ থেকে কার্যকর বলে ঘোষণা করা হয়। সেই তারিখ থেকে গেজেট প্রকাশের তারিখ পর্যন্ত যে বেতন বৃদ্ধি হওয়া উচিত ছিল তা বকেয়া হিসেবে পরিশোধ করা হয়। কবে থেকে পে স্কেল কার্যকর ধরা হবে এবং সেই অনুযায়ী কত মাসের বকেয়া পাওয়া যাবে, এই প্রশ্নটি নিয়ে কর্মচারীদের মধ্যে স্বাভাবিকভাবেই ব্যাপক কৌতূহল রয়েছে। সাধারণত পে কমিশনের সুপারিশে কার্যকর তারিখ উল্লেখ থাকে এবং সেই অনুযায়ী বকেয়া হিসাব করা হয়। নবম পে স্কেলের ক্ষেত্রেও একটি সুনির্দিষ্ট কার্যকর তারিখ নির্ধারণ করা হবে, যা থেকে বকেয়া গণনা শুরু হবে, যা মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে। এই দুটি দৃষ্টিভঙ্গির মধ্যে ভারসাম্য রক্ষা করে একটি যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া পে কমিশনের একটি গুরুত্বপূর্ণ কাজ। বাংলাদেশের অতীত অভিজ্ঞতায় দেখা গেছে যে অনেক সময় বকেয়া কিস্তিতে পরিশোধ করা হয়েছে। এবারও একটি যৌক্তিক কিস্তি পদ্ধতিতে বকেয়া পরিশোধের সম্ভাবনা রয়েছে, যাতে কর্মচারীরাও উপকৃত হন এবং অর্থনীতিতে অস্থিরতাও না আসে। রোডম্যাপের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল পে স্কেল কার্যকর হওয়ার পর ভবিষ্যতে কিভাবে এটি নিয়মিত পর্যালোচনা করা হবে। বাংলাদেশের ইতিহাসে পে স্কেল পর্যালোচনার কোনো নিয়মিত সময়সূচি ছিল না। হঠাৎ করে প্রয়োজন অনুভব করলে কমিশন গঠন করা হয়েছে এবং তারপর দীর্ঘ বিরতিতে পে স্কেল সংশোধন হয়েছে। এই পদ্ধতিতে একটি বড় সমস্যা হলো দুটি পে স্কেলের মাঝের দীর্ঘ বিরতিতে মূল্যস্ফীতি বেড়ে যায় কিন্তু বেতন বাড়ে না, ফলে কর্মচারীদের প্রকৃত ক্রয় ক্ষমতা কমতে থাকে। নবম পে স্কেলের রোডম্যাপে এই সমস্যার একটি কাঠামোগত সমাধান অন্তর্ভুক্ত করার কথা ভাবা হচ্ছে। প্রতি 5 বছর অন্তর পে স্কেল পর্যালোচনার একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা তৈরি করা হলে ভবিষ্যতে এই ধরনের দীর্ঘ অনিশ্চয়তার পরিস্থিতি আর তৈরি হবে না। এটি একটি দীর্ঘমেয়াদী সংস্কার যা কর্মচারীদের জন্য একটি স্থায়ী ও নির্ভরযোগ্য ব্যবস্থা তৈরি করবে। রাজস্ব আহরণ বৃদ্ধির রোডম্যাপটিও পে স্কেল বাস্তবায়নের রোডম্যাপের সঙ্গে সমান্তরালভাবে চলছে, কারণ পে স্কেল বাস্তবায়নের জন্য বাড়তি অর্থের সংস্থান করতে হবে এবং সেই অর্থ আসবে উন্নত রাজস্ব আহরণ থেকে। জাতীয় রাজস্ব বোর্ড ইতোমধ্যেই কর ফাঁকি রোধ এবং করের আওতা বৃদ্ধির জন্য বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। ডিজিটাল কর পরিশোধ ব্যবস্থার সম্প্রসারণ, কর তথ্য সংগ্রহে প্রযুক্তির ব্যবহার এবং নতুন করদাতাদের করের আওতায় আনার প্রচেষ্টা চলছে। এই রাজস্ব বৃদ্ধির প্রচেষ্টাগুলো যদি সফল হয় তাহলে পে স্কেলের বাড়তি ব্যয় মেটানো অনেক সহজ হবে এবং উন্নয়ন বাজেটে কোনো প্রতিকূল প্রভাব পড়বে না।